আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। চারজন ঊর্ধ্বতন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা গতকাল রবিবার 9 আগস্ট দুপুর 2:56 এয়ার ইন্ডিয়ার বিমানে ঢাকা পৌঁছেছেন। বলা হচ্ছে তারা বাংলাদেশের ডিজিএফআই এর আমন্ত্রণে সেখানে গিয়েছেন। ডিজিএফআই মহানির্দেশক, আপনাদের হয়তো মনে আছে, গত মার্চ মাসে দিল্লি সফরে যান। সেই হিসেবে ভারতের গোয়েন্দারাও এবার ঢাকা এলেন। তো প্রায় 5 মাসের মাথায় তারা ঢাকা এলেন। 5 মাসের মাথায়। ঢাকার সূত্র বলছে এটা কোনো বিশেষ সফর নয়, এটা রুটিন সৌজন্য সফর। সৌজন্য এখন বলে কি কিছু আছে এখন দুই দেশের মধ্যে যে সৌজন্য সফর করতে হলো? সুতরাং সৌজন্য সফরের গল্প নয়। আর রেসিপ্রোকাল ভিজিট মানে আগে আমরা গেছি সেই জন্য এখন ভারত এসছে, এরকম ব্যাপারও নয়। কারণ প্রশ্ন উঠছে, ভারত ও বাংলাদেশের মধ্যে সৌজন্যের ব্যাপারই নেই বর্তমানে। আর যদি রেসিপ্রোকাল ভিজিট হয় তাহলে ভিজিট করতে যারা এলেন ঢাকায় তাদের নাম পরিচয় গোপন রাখা হলো কেন? কেন ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স কর্মকর্তাদের সঙ্গে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটাকে নাম সহজ কথায় নাম সেই রয়ের গোয়েন্দারা এই সফরে আছেন কেন? কর্মকর্তাদের নাম, পদ এবং তারা কোন কোন ভারতীয় সংস্থার প্রতিনিধি কেন তা প্রকাশ করা হয়নি, এই ব্যাপারটি সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দেয়। আর তার কোনো উত্তর কিন্তু প্রকাশ্যে পাওয়া যাচ্ছে না। ভারতীয় গোয়েন্দাদের এই ঢাকা সফর আদৌ কোনো রেসিপ্রোকাল ভিজিট নয়, এ কথা আগেই বলেছি। মার্চে ডিজিএফআই প্রধানের দিল্লি সফর একটি পটভূমি হতে পারে, কিন্তু 9 আগস্টের ভারতীয় নিরাপত্তা প্রতিনিধি দলের সফরের সময় গোপনীয়তা এবং পরদিন আবার তারেক রহমান দীনেশ ত্রিবেদী মানে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তাদের মধ্যে বৈঠক, এই তিনটে যদি একসঙ্গে রাখা হয় তাহলে বোঝা যায় শেখ হাসিনার প্রত্যাবর্তন ও তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ভারতীয় গোয়েন্দাদের এই ঢাকা সফর। আর এটাই যে সম্ভাব্য এই সফরের কেন্দ্রীয় বিষয়, এটা মানছেন আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞরা। যদিও ভারত এ ব্যাপারে মুখ খুলছে না। আর পরিস্থিতির চাপে বাংলাদেশ সরকার এতটাই বিমর্ষ ও বিপর্যস্ত যে কি বলবে ভেবেই পাচ্ছে না। কেন বলা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সবকিছু ঠিকঠাক করতে ভারতীয় গোয়েন্দাদের এই সফর, এবং একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কেন? এটা আদৌ কাকতালীয় নয়, এই কি জন্যে সেটা এবার এখানে আলোচনায় আসা যাক। প্রথমত, হাসিনার ফেরার ঘোষণা নতুন নয়। 10ই জুলাই তিনি রয়টার্সকে জানিয়েছিলেন ডিসেম্বর নাগাদ তিনি কয়েকজন বরিষ্ঠ বা জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। সে সময় তিনি স্পষ্ট বলেছিলেন ঢাকা সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। কিন্তু 5 আগস্ট দিল্লির সাংবাদিক সম্মেলনে সেই ঘোষণা প্রকাশ্য রাজনৈতিক অঙ্গীকারে পরিণত হয়েছে। তিনি শুধু এবার ফেরার কথাই বলেননি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং তার বিরুদ্ধে মামলাগুলিকে রাজনৈতিক বলে তিনি প্রত্যাখ্যান করেছেন। 5 আগস্ট তার বক্তব্য, শরীরী ভাষা অনেক প্রত্যয়ী ও বলিষ্ঠ। এর অর্থ এটি আর একজন অভিযুক্ত মাত্রের নিছক আত্মসমর্পণের প্রশ্ন নয়, এটি বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক শক্তির পুনঃপ্রবেশের প্রশ্ন। দ্বিতীয়ত, হাসিনার সাংবাদিক সম্মেলনের মাত্র 4 দিন পর ভারতীয় নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকা পৌঁছে গেছে। এটি নিছক কাকতালীয় হলে
সময়টা কিন্তু অত্যন্ত অস্বাভাবিক। তৃতীয়ত, দলটির সদস্যদের পরিচয় ও পদ গোপন রাখা হয়েছে। সাধারণ সীমান্ত সহযোগিতা বা নিয়মিত প্রাতিষ্ঠানিক বৈঠক হলে অন্তত নেতৃত্বদানকারী কর্মকর্তার পরিচয় প্রকাশ করা যেত। এই গোপনীয়তা ইঙ্গিত দেয় আলোচনার বিষয় রাজনৈতিকভাবে সাধারণ নয়, বরং অত্যন্ত বিস্ফোরক। চতুর্থত, এই দলটি যদি ডিজিএফআই এর আমন্ত্রণেই গিয়ে থাকে, তার অর্থ তারেক সরকার অন্তত আলোচনা করতে রাজি হয়েছে। ঢাকা যদি হাসিনার প্রত্যাবর্তনকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করত, তাহলে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার নিরাপত্তা নিয়ে আলোচনায় বসার কোনো প্রয়োজন ছিল না। কি নিয়ে কথা হচ্ছে তাহলে? হাসিনার ফেরা বলতে শুধু দিল্লি থেকে একটা বিমানে উঠলেন এবং ঢাকায় পৌঁছে গেলেন এটা বোঝায় না। পাঁচটা জটিল প্রশ্নের উত্তর তার বিমানে ওঠার আগেই ঠিক করতে হবে। প্রথম কথা, তিনি কোন আইনি পরিচয় ফিরবেন? স্বেচ্ছায় আত্মসমর্পণকারী অভিযুক্ত হিসেবে, ভারতের হাতে প্রত্যর্পিত ব্যক্তি হিসেবে, নাকি রাজনৈতিক সমঝোতার অধীনে প্রত্যাবর্তনকারী প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরবেন? এই তিনটির আইনি ও রাজনৈতিক ফলাফল সম্পূর্ণ আলাদা। ঢাকা বিমানবন্দর থেকে তাকে কে হেফাজতে নেবে? বাংলাদেশ পুলিশ, বিশেষ নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, না কোনো যৌথভাবে নির্ধারিত ইউনিট? ভারতের কাছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎক্ষণিক প্রশ্ন। কে তার হেফাজত নেবে? তাকে কোথায় রাখা হবে এটাও আর একটা বড় ব্যাপার। সাধারণ কারাগারে, বিশেষ সুরক্ষিত কারাগার, সামরিক নিয়ন্ত্রিত স্থাপনা যেমন ক্যান্টনমেন্টে, হাসপাতাল, না গৃহবন্দিত্ব? প্রতিটি বিকল্পের নিরাপত্তা ও রাজনৈতিক অর্থ আলাদা আলাদা। এরপর আদালতে হাজিরা ও মৃত্যুদণ্ডের কি হবে? হাসিনা মৃত্যুদণ্ডের মুখোমুখি। ভারত যদি তার নিরাপদ প্রত্যাবর্তন চায়, তবে দিল্লি নিশ্চয়ই চাইবে তাকে তৎক্ষণ যেন মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে তাকে না পড়তে হয়। অর্থাৎ আপিল, পুনর্বিচার এবং আইনজীবীর সুযোগ নিশ্চিত থাকবে। যাকে বলে ফেয়ার ট্রায়াল, সেটা নিশ্চিত করতে হবে তারেক রহমান সরকারকে। এরপর আসছে রাজনৈতিক সহিংসতা, যেটা শেখ হাসিনা দেশে ফিরলে হবে, সেটা কিভাবে ঠেকানো হবে? শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর, আদালত ও কারাগার ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের বড়সড় জমায়েত হবেই। বিক্ষোভ এবং তার পাল্টা বিক্ষোভ হতে পারে। জামাত, এনসিপি বড় কিছু করতে চাইবে, সে প্ল্যান তারা করছে। এমনকি হাসিনার উপর হামলাও করে দিতে পারে তারা। তাকে বহনকারী গাড়ি বহরে আক্রমণ হতে পারে, কিংবা বন্দি দশায় তার ক্ষতির চেষ্টা হতে পারে। তেমন ঘটলে ঘটনা বাংলাদেশকে ভয়াবহ অস্থিরতার মধ্যে ঠেলে দেবে। অর্থাৎ ভারতীয় কর্মকর্তারা শুধু একজন ব্যক্তির দেহ রক্ষার ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন না, তার রিটার্ন প্রোটোকল, যাত্রাপথ, হস্তান্তর, হেফাজত, আদালত, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ এবং জনসমাবেশ নিয়ন্ত্রণ, এই সমস্ত নিরাপত্তা কাঠামো নিয়ে কথা বলতে ভারতীয় গোয়েন্দারা গেছেন ঢাকায়। নয়াদিল্লির সাউথ ব্লকে আর একটি প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে এখন, সেটা হলো ভারতীয় নিরাপত্তা কর্মী তারা কি হাসিনার সঙ্গে ঢাকায় যেতে পারেন? তাত্ত্বিকভাবে নিশ্চয়ই যেতে পারে। সীমিত সংখ্যক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা বিমান যাত্রা, বাংলাদেশে পৌঁছানো, ঢাকায় সেখানকার অথরিটির হাতে তাকে পৌঁছে দেওয়া পর্যন্ত তার সুরক্ষা দিতেই পারেন। কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে তারা স্বাধীনভাবে
সশস্ত্র নিরাপত্তা পরিচালনা করতে পারবেন না, করতে পারেন না। তার জন্য তারেক সরকারের স্পষ্ট অনুমতি এবং লিখিত কার্যবিধি প্রয়োজন, আর সেই ব্যাপারেও কথা বলতে এরা গেছেন। সুতরাং ভারতীয় কমান্ডো বাংলাদেশে নেমে হাসিনাকে নিরাপত্তা দেবে এমন দাবি এই মুহূর্তে করা ঠিক হবে না। তবে জানা যাচ্ছে তারেক সরকারের অনুমতি নিয়ে ভারতীয় কমান্ডোরা যাতে শেখ হাসিনার সঙ্গে থাকতে পারে সে ব্যাপারে আলোচনা করবেন ভারতের যে গোয়েন্দারা গেছেন তারা, এবং তাদের ফিডব্যাক নিয়ে তারেক রহমানের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন ভারতীয় রাষ্ট্রদূত। এই কথা প্রথমে ডিজিএফআই স্তরে হবে, পরে তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর মধ্যে আলোচনায় এই প্রসঙ্গ আসবে। সব মিলিয়ে ভারতের চাহিদাগুলো তাহলে কি? বাংলাদেশের একটি পরীক্ষিত বিশেষ ইউনিট তাকে গ্রহণ করবে, ভারতীয় লিয়াজো অফিসার্স তার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন, হাসিনার অবস্থান ও চিকিৎসা সম্পর্কে দিল্লিকে নিয়মিত তথ্য দেওয়া হবে, তার প্রাণহানি বা বেআইনি আচরণ না হওয়ার নিশ্চয়তা ঢাকাকে লিখিতভাবে দিতে হবে, এবং তারেকের সামনে এসব মেনে নেওয়া ছাড়া পথ নেই। কারণ আমেরিকা ও ভারত যৌথভাবেই শেখ হাসিনার ফিরে যাওয়ার ব্যাপারটা দেখছেন। আমেরিকার মত নিয়েই ভারত এই ব্যাপারগুলো তৈরি করেছে, সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছেন বাংলাদেশকে সার্জিও গোর মাত্র কদিন আগে। ক্ষমতা গ্রহণের পরে ভারত তারেক রহমানকে সহযোগিতার সুযোগ দিয়েছিল, কিন্তু তিনি চীন ও পাকিস্তানকে সঙ্গে দ্রুত সম্পর্ক বাড়িয়ে দিল্লিকে দূরে রেখেছিলেন। সম্ভবত তার হিসাব ছিল ভারত শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নেবে এবং হাসিনা প্রশ্নে পিছিয়ে আসবে, কিন্তু ঘটনা প্রবাহ উল্টো দিকে গেছে। ভারত হাসিনাকে প্রত্যর্পণ করেনি, তাকে দিল্লিতে প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও বাধা দেয়নি, যদিও বাংলাদেশ তার যথেষ্ট চেষ্টা করেছিল। এরপর হাসিনা দেশে ফেরার ঘোষণা করেছেন, ফলে তারেক সরকারের সামনে এখন একটি কঠিন বাস্তবতা, ভারতকে দূরে রেখে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়লেও বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরক রাজনৈতিক প্রশ্নটির চাবিকাঠি এখন অনেকাংশে দিল্লির হাতে চলে গেছে। এই কারণেই আগে যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতে পিছিয়ে যাচ্ছিল তারেক সরকার, এখন সেই সাক্ষাৎ জরুরি হয়ে উঠেছে। তারেক রহমান এতদিনে বুঝেছেন ভারতকে উপেক্ষা করে হাসিনার প্রত্যাবর্তন ঠেকানো বা সেটা নিয়ন্ত্রণ করা দুটোর কোনোটাই সহজ নয়। দিল্লির সম্ভাব্য বার্তা আর কি হতে পারে? ভারত সম্ভবত সরাসরি বলছে না যে হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করুন, তবে এটা বলতেই পারে, কিন্তু এই মুহূর্তে বলছে না। বলতে পারে এই জন্যই যে হাসিনা পদত্যাগ করেননি এবং 24-এর যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটেছে সেটা পুরোপুরি অসাংবিধানিক। সুতরাং ভারতের বার্তা আরো এই মুহূর্তে বাস্তববাদী হবে। হাসিনা বাংলাদেশের নাগরিক, তার দেশে ফেরার অধিকার অস্বীকার কেউ করতে পারেন না। তাকে হত্যা, গুম বা অপমানজনক আচরণের ঝুঁকিতে ফেলা চলবে না। বিচার হলে তা স্বচ্ছ, আপিলযোগ্য এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থককে অনির্দিষ্টকাল রাজনৈতিক ব্যবস্থার বাইরে রাখা যাবে না। বাংলাদেশের মাটি ভারত বিরোধী শক্তি বা পাকিস্তানি জঙ্গি নেটওয়ার্কের জন্য আর ব্যবহার করা যাবে না, ভারতের কথায় স্পষ্ট বুঝিয়ে দিয়ে আসবে। এর বিনিময়ে ভারত তারেক সরকারকে অস্থিতিশীল করার পথে হাঁটবে না এই মুহূর্তে, এবং দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরায় বাড়াবার কথা ভারত মেনে নেবে। এখানেই গোয়েন্দা প্রতিনিধি দল এবং দীনেশ ত্রিবেদীর বৈঠক একই বৃহত্তর প্রক্রিয়ার দুটো অংশ হয়ে ওঠে। একই প্রক্রিয়ার
গোয়েন্দারা নিরাপত্তার কাঠামো ও ঝুঁকি নির্ধারণ করছেন, হাই কমিশনার রাজনৈতিক সম্মতি আদায়ের চেষ্টা করছেন। তারেক সরকারের আসল ভয়টা কোথায়? তারেক সরকারের ভয় কেবল হাসিনার প্রত্যাবর্তন নয়, তার ভয় হাসিনা নিরাপদে ফিরলে সেটি আওয়ামী লীগের পুনরুত্থানের, ব্যাপক পুনরুত্থানের সূচনা হয়ে উঠতে পারে। হাসিনা যদি বিমানবন্দরে নামেন, আদালতে আত্মসমর্পণ করেন এবং তার বিরুদ্ধে মামলাগুলি আন্তর্জাতিক নজরদারিতে আসে, তাহলে কয়েকটি প্রশ্ন সামনে চলে আসবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কতদিন থাকবে? দ্বিতীয়ত, দলটি কি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে? তৃতীয়ত, হাসিনার বিচার রাজনৈতিক প্রতিশোধ না বিশ্বাসযোগ্য বিচার? তারেক সরকার চতুর্থ, তারেক সরকারের ভারত নীতি কি বাংলাদেশকে অপ্রয়োজনীয়ভাবে বিচ্ছিন্ন করেছে? পঞ্চমত, সেনাবাহিনী ও প্রশাসনের ভেতরে কারা হাসিনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত? অর্থাৎ হাসিনা কারাগারে গেলেও রাজনৈতিকভাবে নিশ্চিত হবেন এমন নিশ্চয়তা নেই, বরং আদালত ও কারাগারই তার নতুন রাজনৈতিক মঞ্চ হয়ে উঠতে পারে। শেষমেশ যা দাঁড়াচ্ছে সেটা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন আর শুধু তার ব্যক্তিগত ঘোষণা নয়, দিল্লি সেটিকে একটি বাস্তব সম্ভাবনা হিসেবে পরিকল্পনার স্তরে নিয়ে গেছে। ভারত এখন তারেক সরকারের কাছ থেকে জানতে চাইছে হাসিনা ফিরলে তাকে কিভাবে গ্রহণ করা হবে, কে নিরাপত্তা দেবে, বিচার কিভাবে চলবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। এবং অর্থাৎ বাংলাদেশে ভারতের ফুটপ্রিন্ট শুধু যে বড় হচ্ছে তা নয়, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণের কেন্দ্র আবার দিল্লির দিকে সরে যাচ্ছে। তারেক রহমান এতদিন ভারতের বাড়ানো হাত ধরেননি, এখন পরিস্থিতি তাকে ভারতের সঙ্গে বসতে বাধ্য করছে। তবে ভারত হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিচ্ছে এ কথা বলার সময় এখনো আসেনি, ভারত সে কথা বলছেও না। আপাতত যা দেখা যাচ্ছে, ভারত তার নিরাপদ প্রত্যাবর্তনের শর্ত তৈরি করতে চাইছে, আর সেই প্রত্যাবর্তনের রাজনৈতিক অভিঘাত নিয়েই তারেক সরকার সবচেয়ে বেশি চিন্তিত। এর পরের ধাপে আছে দেশে নতুন করে নির্বাচনের প্রশ্ন। ভারতের স্পষ্ট বক্তব্য, 2024-এর 5 আগস্টের পর থেকে পর্যন্ত বাংলাদেশে যা কিছু হয়েছে, এমনকি সাম্প্রতিক নির্বাচন পর্যন্ত, সব অসাংবিধানিক, অতএব তা বাতিলযোগ্য। হয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীত্বে ফেরাও, নইলে নতুন নির্বাচনের ব্যবস্থা করো। এটা এর পরের ধাপে ভারত বলবে। খেলা জমে উঠেছে, নজর রাখুন ক্যালকাটা ডায়ালগস চ্যানেলে। আমরা ঘটনার প্রতিটি অগ্রগতি জানাবো আপনাদের। আজকের আলোচনা ভালো লাগলে কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন এবং অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। 2020 সালের দিল্লি দাঙ্গার কথা মনে পড়ে? আজকে সেই মামলায় একটা বড় রায় বেরিয়েছে, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে খবরে সেই প্রসঙ্গ প্রায় নেই। খবরে সিজেপি, ওই ককরোচ জনতা পার্টি টাটি সবকিছু আছে, এই খবরটা তেমন ভাবে নেই। কিন্তু আজকে দিল্লির একটি আদালত এই রায় দিয়েছে এই মামলায় দীর্ঘ 6 বছর পর। প্রথমে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। 2019 সালে কেন্দ্রীয় সরকার একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেইটা নিয়ে আসে, পেশ করে সংসদে। সেইটা 2020 সালের জানুয়ারিতে সেই বিল পাস হয়, আইনে পরিণত হয়। এই আইনের উদ্দেশ্য কি? মুসলিম দেশ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের অত্যাচারিত সংখ্যালঘু হিন্দু সহ অন্য সংখ্যালঘুরা ধর্মীয় অত্যাচারের কারণে প্রাণ বাঁচাতে ওই 3 দেশ থেকে ভারতে পালিয়ে এলে তাদের এদেশের নাগরিকত্ব দেয়া
এইটাই ছিল আইন। তো এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিলের বিরোধিতা শুরু করে দেয় একদম প্রথম থেকে, এবং বলে যে ধর্মীয় বিভেদ করা চলবে না, এবং ওই দেশগুলো থেকে মুসলমানরাও যদি আশ্রয় প্রার্থী হয় তাদেরও নাগরিকত্ব দিতে হবে। বিরোধী দলগুলোর আরো অভিযোগ ছিল এই আইন বিজেপির হিন্দুত্ববাদী আইন, এবং এর উদ্দেশ্য দেশের মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া। এবং এই বিলের বিরুদ্ধে সারা দেশ জুড়ে বিরোধীরা তীব্র আন্দোলন শুরু করে দেয়। পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে ও প্রত্যক্ষ প্রশ্রয়ে ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটে। রেল সহ বহু সরকারি সম্পত্তি ধ্বংস হয়, এবং আজ অব্দি কাউকে আইনের মুখোমুখি করা হয়নি। এই আন্দোলনের সময় মমতা দেবী তার সেই কুখ্যাত মতান্তরে বিখ্যাত একটা ছন্দবদ্ধ স্লোগানটা সৃষ্টি করেন, যেটা ছিল ক্যা ক্যা ছি ছি, ক্যা ক্যা ছি ছি। মমতা একা ছিলেন না, তার সঙ্গে ছিল কংগ্রেস, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, লিবারেশন, বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন, সপা, বসপা, অনেকেই। এছাড়া জামিয়া ও জেএনইউ এর ছাত্র সংগঠন, ভীম আর্মি, বিভিন্ন নাগরিক সমাজের কর্মী ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা তারা আন্দোলনের পাশে দাঁড়ান এবং নিয়মিত সেখানে উপস্থিত হন। এরা সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেন এবং অভিযোগ করেন সরকার সিএএ কার্যকর করে থামবে না, সরকার একই সঙ্গে এনআরসি প্রক্রিয়াও চালু করে দেবে, এবং সেটা হলে নাকি বহু মুসলিম নাগরিকত্ব হারাবে। দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হয় বটে, তবে সবচেয়ে সংগঠিত আন্দোলনটা হয় দিল্লিতে, যার পরিচিতি শাহিনবাগ আন্দোলন নামে। আন্দোলনের মুখ ছিলেন স্থানীয় মুসলিম মহিলারা। তারা অবস্থান ও অবরোধ বিক্ষোভ শুরু করেন 2019-এর 15ই ডিসেম্বর থেকে। এটি টানা 101 দিন চলে। অবশেষে 24শে মার্চ 2020 কোভিড-19 লকডাউন কার্যকর হওয়ার পর দিল্লি পুলিশ অবরোধ হটিয়ে দেয় এবং আন্দোলন কার্যত শেষ হয়। পরে সুপ্রিম কোর্টও রায় দেয় যে অনির্দিষ্টকালের জন্য জনসাধারণের রাস্তা দখল করে এ ধরনের অবরোধ করা আইনসঙ্গত নয়। দিল্লি দাঙ্গা শুরু হয়েছিল ওই সময় 23শে ফেব্রুয়ারি 2020। তখন শাহিনবাগের অবরোধ প্রায় 70 দিন চলেছে, এবং উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকাতেও শাহিনবাগের আদলে নতুন করে রাস্তা অবরোধ শুরু হয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই পরবর্তী কয়েকদিনে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ সমেত বিভিন্ন এলাকায় টানা বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ শুরু হয়। 23শে ফেব্রুয়ারি উত্তেজনা দ্রুত হিংসায় রূপ নেয়। কয়েকদিনের সংঘর্ষে সরকারি হিসাবে 53 জন নিহত হন এবং শত শত মানুষ আহত হন। এই দাঙ্গার সময় আইবি অফিসার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অফিসার যুবক অঙ্কিত শর্মার নৃশংস হত্যাকাণ্ড ঘটে। সেই ঘটনার 6 বছরেরও বেশি পরে দিল্লির আদালত প্রাক্তন আম আদমি পার্টি আপ দলের কাউন্সিলর মোহাম্মদ তাহির হোসেন এবং আরো 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আজকেই। যদিও প্রসিকিউশন মৃত্যুদণ্ড দাবি করেছিল, আদালত শেষ পর্যন্ত সেই আবেদন গ্রহণ করেনি। অঙ্কিত শর্মার সঙ্গে ঠিক কি ঘটেছিল, তাহির হোসেনের বিরুদ্ধে কি কি প্রমাণ আদালতে উপস্থাপিত করে পুলিশ, কেন মৃত্যুদণ্ড না হয়ে যাবজ্জীবন হয়, এবং এই রায়ের রাজনৈতিক ও আইনি তাৎপর্য কি, আমরা অল্প কথায় বিশ্লেষণ করব। অঙ্কিত শর্মা কে ছিলেন? অঙ্কিত শর্মা আগেই বলেছি, তিনি ছিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরোর একজন তরুণ অফিসার। দাঙ্গার সময় তিনি নিখোঁজ হয়ে যান। পরের দিন
ওখানকার একটি নর্দমা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তে তার শরীরে বহু আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই নৃশংস হত্যাকাণ্ড দেশ জুড়ে ব্যাপক আন্দোলন সৃষ্টি করে। তাহির হোসেনের সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্পর্ক কি? তদন্তকারী সংস্থা তারা প্রমাণিত করতে পেরেছে যে তৎকালীন আপ কাউন্সিলর তাহির হোসেনের বাড়ি দাঙ্গার সময় হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছিল। পুলিশের অভিযোগ হচ্ছে তাহির হোসেনের বাড়ির ছাদ থেকে পাথর ও পেট্রোল বোমা ছোড়া হয়েছিল, দাঙ্গাকারীদের সংগঠিত করা হয়েছিল এবং অঙ্কিত শর্মার হত্যায় তাহির হোসেন সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া, প্রচন্ড নির্যাতন করে তাকে মেরে ফেলা এবং মরার পর তার দেহ ড্রেনে ফেলে দেয়া, এই পুরো কাজের সাথে জড়িত ছিল তাহির হোসেন, আপ কাউন্সিলর। চার্জশিটে তার বিরুদ্ধে দাঙ্গা করা, খুন করা, অপরাধমূলক ষড়যন্ত্র, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো সহ একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়। আদালত কি বলেছে? আদালত তাহির হোসেন সহ 5 জনকে দোষী সাব্যস্ত করেছে। আদালত কি তাদের রায়ে বলেছে যে সরকার, পুলিশ তাদের যে সাক্ষ্য প্রমাণ এবং অন্যান্য উপাদান থেকে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে সন্দেহাতীত ভাবে সেটা প্রমাণ করতে পেরেছে পুলিশ। এরপর সাজা ঘোষণার সময় প্রসিকিউশন সরকার পক্ষ থেকে বলা হয় এটা হচ্ছে পরিকল্পিত, অত্যন্ত নৃশংস এবং রেয়ারেস্ট অফ রেয়ার ধরনের অপরাধ, তাই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। শেষ পর্যন্ত অবশ্য আদালত মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে। মৃত্যুদণ্ড কেন দেয়া হয়নি? দেখুন, ভারতের আইনে মৃত্যুদণ্ড সাধারণত রেয়ারেস্ট অফ রেয়ার কেসে দেয়া হয়। এই মামলায় প্রসিকিউশন সেই দাবি তুললেও আদালত বলেছে যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার এরকম নয়, দাঙ্গার সময় এটা করেছে এবং যাবজ্জীবন কারাদণ্ডই হচ্ছে উপযুক্ত শাস্তি। আদালতের পূর্ণাঙ্গ সাজা সংক্রান্ত যুক্তিতে এই সিদ্ধান্তের আইনি ভিত্তি সেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর তাহির হোসেন এই রায় ঘোষণার পর কি বলেছে? রায় ঘোষণার পর তাহির হোসেন জানিয়েছেন তিনি এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করবেন, অর্থাৎ আইনি লড়াই এখানেই শেষ হচ্ছে না। এই রায়ের রাজনৈতিক প্রতিক্রিয়া কিরকম? দেখুন, তাহির হোসেন একসময় আম আদমি পার্টির কাউন্সিলর ছিলেন। আম আদমি পার্টি এই আন্দোলনের সক্রিয় সমর্থক ছিল, কিন্তু খুনের মামলায় তার নাম ওঠার পর, তাকে গ্রেপ্তারের পর তাকে দল সাসপেন্ড করে। পরবর্তীতে তিনি ওই এএমআই আসাদুদ্দিন ওয়াইসির যে মিম দল AIMIM, সেই মিম দলে মিমে যোগ দেন। এই রায় স্বাভাবিকভাবে রাজনৈতিক বিতর্ককে নতুন করে উস্কে দিতে পারে, বিতর্ক উঠতে পারে। তাহির হোসেনদের সমর্থনে যেসব রাজনৈতিক দলগুলো ছিল তাদের উপরে এই হত্যার দায় পড়ে কিনা এটা নিশ্চিতভাবেই বলা যায়। 2020 সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হতোই না যদি বিরোধী রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল হতো এবং CAA নিয়ে তীব্র অপপ্রচার যদি তারা না করত, তাহলে এই জিনিসটা হতোই না। মুসলিমদেরকে খেপিয়ে তুলেছিল তারা রাজনৈতিক সুবিধার জন্য, তাদের রাজনৈতিক ফায়দার জন্য। এই রায়ের তাৎপর্য তাহলে কি? এই মামলাটি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, 2020 সালের দিল্লি দাঙ্গার সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডগুলোর একটিতে আদালত চূড়ান্ত দণ্ড ঘোষণা করল। দ্বিতীয়ত,
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছে, যা ভবিষ্যতের একই রকমের আরো যেসব মামলা আছে তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে। তৃতীয়ত, এই রায় দেখিয়ে দিল যে বহু বছর কেটে গেলেও গুরুতর অপরাধের বিচার আদালতে চলতে পারে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতে নিষ্পত্তির চেষ্টা হয়। এখানে খুনি যে তাকেও আইনের সুবিধা দেয়া হয়। সবশেষে বলি, দিল্লি দাঙ্গা ছিল ভারতের জন্য এক গভীর ক্ষতের স্মৃতি। সেই ঘটনার বহু মামলা এখনো বিভিন্ন পর্যায়ে বিচারাধীন। তাহির হোসেন মামলার এই রায় অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে কি দেশের রাজনৈতিক দলগুলো বিরোধিতার নামে অপপ্রচার বন্ধ করবে, দায়িত্ব জ্ঞান যে দায়িত্বশীলতার পরিচয় দেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী অন্য একটি প্রতিবেদনে। ধন্যবাদ।